জ্যোতি, আমি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। কি দরকার তোমার এত দূরে গিয়ে চাকরি করার? সেখান থেকে তুমি বছরে ২-৩ বারে বেশি আসতেই পারো না, আর আমি এদিকে একা বসে থাকি। দেখো জ্যোতি, আমি যা করছি আমাদের ভবিষ্যতের জন্যই তো করছি। কালকে আমাদের পরিবার বাড়বে, বাচ্চা কাচ্চা হবে, ওদের ভবিষ্যতের কথাও তো আমায় চিন্তা করতে হবে, তাই না? তার জন্য তো টাকা লাগে। আমি জানি তুমি সবকিছু পরিবারের জন্যই করছো, কিন্তু মা বাবার শরীরও তো ভালো থাকে না। আমি একা কিভাবে তাদের সামলাবো? আমি বলি কি, তুমি এখানেই থেকে যাও, দুজনে মিলে অল্প বানাবো, অল্প খাবো, তাও তো একসাথে থাকবো। এসব বলা সহজ, কিন্তু করা কঠিন। আচ্ছা, তুমি নিজের আর বাবা মায়ের খেয়াল রেখো, আমি প্রত্যেক মাসে টাকা পাঠাতে থাকবো। আচ্ছা, এবার আমি চলছি, আমার একটা আর্জেন্ট মিটিং আছে, আমায় কালকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এলাম আমি। এই বলে বিক্রম বিদেশে চাকরি করতে চলে গেল, আর অন্যদিকে জ্যোতি তার বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকতে লাগলো। বছর ২ বছরে সে ২-১ বার বাড়িতে আসতো, কিন্তু যেটুকু সময় সে বাড়িতে থাকতো সে সময়ও সে ফোন নিয়েই ব্যস্ত থাকতো। ডোন্ট ওয়ারি মিস্টার মালহোত্রা, আপনার কাজ সময় মতো হয়ে যাবে, আমি এক্ষুনি নিজের টিম থেকে জেনে নিচ্ছি। এইভাবেই বিক্রম কোনো না কোনো বিজনেস মিটিংয়ে ফোনে ব্যস্তই থাকতো, আর অন্যদিকে ঘরের কাজে ব্যস্ত জ্যোতি এই অপেক্ষায় থাকতো যে কখন তার স্বামী তাকে একটু সময় দেবে আর সে তাকে অনেক কথা বলবে। বলছিলাম কি, একটু হলুদ দিয়ে দুধ বানিয়েছি, তোমার তো ঠান্ডা লেগেছে, এটা খেলে সেরে যাবে। থ্যাংক ইউ জ্যোতি। বাই দ্য ওয়ে, শাড়িতে তোমায় কিন্তু খুব সুন্দর লাগছে, কোথা থেকে নিয়েছো এটা? মনে হয় কাজের চাপে তুমি ভুলে গেছো, এই শাড়িটা তুমিই এনে দিয়েছো, আর এর আগে এই শাড়িটা আমি ২ বার পরেছি তোমার সামনে, আজ তুমি নোটিস করলে। ও হ্যাঁ হ্যাঁ, হয়তো। আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো, আমার অফিসের একটা ফাইল তৈরি করতে হবে, একটা বড় অর্ডার আসছে আমাদের কোম্পানির জন্য। যদি এটা হয়ে যায় না, হ্যাঁ তুমি ধরে নাও আমার প্রমোশন হয়েই গেল, আর আমার স্যালারি অনেক বেড়ে যাবে। জ্যোতি যখনই ওর কাছে আসে তখনই বিক্রম শুধু কাজের কথা বলে, আর কি করে পয়সা রোজগার করতে হয়, পয়সা বাড়াতে হয়, এসব কথাই বলে। এইভাবেই সময় এগোলে জ্যোতি ২ বছর অন্তর অন্তর ৩টে সন্তানের জন্ম দেয়। এর মধ্যে ওর শ্বশুর শাশুড়িরও মৃত্যু হয়, আর জ্যোতি একাই সন্তানদের বড় করতে থাকে। বাড়ির বাজার তো সব শেষ হয়ে গেছে, এখন এই ৩ জনকে ঘরে একা রেখে আমি কি করে আনতে যাই? একটা কাজ করি, প্রতিবেশী নিতাকে বলে দিই, ও দোকানে গিয়ে বলে দেবে। এই বলে জ্যোতি নিজের প্রতিবেশীর কাছে যায়। নিতা, রামুর দোকান থেকে কিছু মাসকাবারি জিনিস নেওয়ার ছিল, তাই লিস্টটা তুমি ওকে পৌঁছে দেবে? লিস্টটা দিলেই রামু কাউকে দিয়ে সব জিনিসপত্র বাড়িতে পাঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ জ্যোতি, আমি দিয়ে দেব। আর এখন তো বিক্রম ২-৩ দিনের বেশি বাড়িতে আসতেই পারতো না। এমনই একদিন, এবার থেকে তোমরা এই বড় বাড়িতে থাকবে। জানো আমি কত টাকা লাগিয়েছি এই বাড়িতে? ঘর তো বড় নিয়েছো, কিন্তু এই বড় ঘরে আমি একাই তো থাকবো। জ্যোতি, আবার তুমি শুরু করলে। যাই হোক, আমার ফ্লাইটের টাইম হলো, আমি যাই। কিন্তু ছেলে মেয়েদের সাথে দেখা করে যাও, ওরা তো এখনই স্কুল থেকে আসবে। এ বাবা, আমার কাছে একদম সময় নেই আর। তখনই বিক্রমের কাছে ক্লায়েন্টের ফোন আসে, আর ও গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে বেরিয়ে যায়। আর এভাবেই জ্যোতি গেটে দাঁড়িয়ে তার স্বামীকে যেতে দেখতে থাকে। এইভাবেই ২৫ বছর কেটে গেল। এখন জ্যোতির মাথার চুল আস্তে আস্তে পেকে যাচ্ছে, আর ছেলে মেয়েদেরও বিয়ে হয়ে গেল। ছেলে মেয়েদের নিয়ে জ্যোতি সুখেই ছিল। তারপর একদিন ডোরবেল বাজলে, কোমল বৌমা দেখো তো কে বেল বাজাচ্ছে। হ্যাঁ দাঁড়াও মা, আমি দেখছি। অভিষেক দরজা খুললে সামনে ওর বাবা বিক্রম সিংকে দেখে। কে বাবা? মা, বাবা এসছে। বিক্রম ঘরে এসে পুরো পরিবারকে একসাথে দেখে অবাক হয়ে যায়। তুমি এসে গেছো? হ্যাঁ জ্যোতি, এইবার চিরকালের মতো চলে এসছি। আমি কাজ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি, ভাবলাম এবার নিজের বউ বাচ্চাদের নিয়ে মন দিয়ে সংসার করি। তখনই পেছন থেকে দুটো ছোট ছোট বাচ্চা দৌড়ে আসে। জ্যোতি, এই বাচ্চাগুলো কাদের? এই বাচ্চাগুলো আমাদের ২ ছেলের। কি বললি জ্যোতি? আমাদের ছেলেদের? কিন্তু ওদের বিয়ে কবে হলো? এই শুনে ওদের ২ ছেলে অভিষেক আর মোহিতের খুব রাগ হয়, কিন্তু ওরা চুপ থাকে। তখন জ্যোতি বলে, এদের বিয়ে ৫ বছর হলো হয়ে গেছে, আর তুমিও তো বিয়েতে এসেছিলে, যদি তোমার মনে থাকে। হ্যাঁ, আমি তো ভুলেই গেলাম, তোমার মনে কি করে থাকবে, তুমি তো সবসময় ফোনেই ব্যস্ত থাকো। বিয়ের সময়ও তুমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে ব্যস্ত ছিলে, তারপর তো ৫ বছর আরও ব্যস্ত হয়ে গেলে, এখন ৫ বছর পর রিটায়ারমেন্ট নিয়ে বাড়িতে এসেছো। খুবই আজব ব্যাপার বাবা, যে তোমার নিজের ছেলেদের বিয়েও মনে নেই। যাই হোক, তোমার ব্যাগটা দাও, আমি ওপরের ঘরে রেখে আসছি। বিক্রম বাড়িতে এসে ওর নাতিদের সাথে খেলতে চাইতো, কিন্তু ওরা তো চিনতেই পারতো না। আয় দাদু ভাই, দাদুর কাছে আয়। আয় না দাদু, আয় না বাবা। বিক্রম ওর নাতিদের জড়িয়ে ধরতে চাইলে নাতিরা ওর থেকে পালিয়ে যায়। এইভাবেই দিন কেটে যেতে লাগলো। তারপর বিক্রম একটা কাগজ পেল, আর সে অবাক হয়ে গেল। হ্যাঁ, এটা কি? এটা তো আমেরিকার কোম্পানির অফার লেটার, এই যে অভিষেকের নামে। কিন্তু ও বাড়ির কাউকে এখনো এটার ব্যাপারে বলেনি কেন?
এই গুড নিউজটা দেয়নি কেন কাউকে? হয়তো সবাইকে সারপ্রাইজ দেবে। না না, এটা আমি সবাইকে জানিয়ে ওর সারপ্রাইজ নষ্ট করতে চাই না। আই এম প্রাউড অফ মাই সান। আমার ছেলেটা কত যোগ্য হয়ে উঠল। আমার ছেলে আমার মতোই গোটা জীবন কাজ করবে আর অনেক পয়সা কামাবে। আজ যে ওরা এত সুখে শান্তিতে থাকছে না, এসব তো আমারই জন্য। তখনই বৌমা ঘরে আসে। বাবা, খাবার দেওয়া হয়েছে, মা আপনাকে নিচে ডাকছে। কিছুক্ষণ পরে বিক্রম নিচে চলে আসে আর সবার সাথে বসে খেতে লাগে। এইভাবে 4-5 দিন কেটে গেলেও অভিষেক ওই লেটারের ব্যাপারে কাউকে কিছু বলে না। বিক্রম অভিষেককে গিয়ে বলে, তা তুমি কি ভেবেছ অভিষেক? কি ব্যাপারে বাবা? এই জব অফারটার ব্যাপারে? এটা এটা আপনি কোথা থেকে পেলেন? আমি বুঝতে পারছি না, এত ভালো একটা খবর তুমি সবার থেকে লুকাচ্ছ কেন? আরে, তুমি কত ভালো একটা সুযোগ পেলে আমেরিকা যাবার, ওখানে গিয়ে চাকরি করার, অনেক টাকা কামানোর। বাবা, এই অফার লেটারটা আমাকে দিন। আরে আগে আমার কথার উত্তর দাও। এটার রেসপন্স তুমি কবে দেবে? কাল এটার রেসপন্স দেওয়ার শেষ ডেট। তুমি যদি ওই কোম্পানিকে কাল রেসপন্স না দাও না, ওরা অন্য কোনো যোগ্য প্রার্থীকে নিয়ে নেবে কাজের জন্য। এত ভালো সুযোগ কেন হাতছাড়া করতে চাইছো? কারণ আমি যেতে চাই না। সামান্য কিছু টাকার জন্য আমি নিজের পরিবারকে ছেড়ে চলে যেতে পারবো না। আমি আপনার মতো নই বাবা, যে পয়সার জন্য নিজের পরিবার ছেড়ে চলে যেতে পারে। অভিষেকের চিৎকার শুনে বাড়ির সব মেম্বাররা ওখানে চলে আসে। অভিষেক, নিজের বাবার সাথে কিভাবে কথা বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি বাবা, আর সত্যি তেতোই হয়। পয়সার নেশায় আপনি এমন পাগল হয়ে গেলেন যে ভুলেই গেলেন যে আপনার একটা পরিবার আছে। আমার মা যে কিভাবে আমাদের বড় করেছে না, সেটা আমরাই জানি। শুধু টাকা পাঠিয়ে দেওয়াই পরিবারের দায়িত্ব নেওয়া হয় না বাবা। আপনি তো পয়সা পাঠিয়ে দিতেন, কিন্তু সেই পয়সা এটিএম থেকে কিভাবে তুলতে হয় সেটা আমার পড়াশুনো না জানা মা জানতো না। আশেপাশের লোকেদের হাতে পায়ে ধরতে হতো, তারপর টাকা বেরোতো। বৃষ্টি হোক কি রোদ, আমাদের স্কুলে ছাড়তে যেত। যখন বাকি বাচ্চারা তাদের বাবা মার ভালোবাসা পেত না, তখন আমাদের চোখে জল চলে আসতো। আমরাও ভাবতাম যদি বাবা একবার এসে আমাদের জড়িয়ে ধরতো। কিন্তু তুমি যে 2-3 দিনের জন্য আসতে, তাতেও তো ফোনে পড়ে থাকতে। আমাদের একবারও জড়িয়ে ধরেছ? পয়সা তুমি অনেক কামিয়েছো বাবা, কিন্তু তার বিনিময়ে তুমি পরিবারের মতো অমূল্য জিনিসকে হারিয়ে ফেলেছ। তাই তোমার ভুলটা আমি আর আমার বাচ্চাদের সাথে রিপিট করতে চাই না। এখানেই থাকবো, অল্প কামাবো, অল্প খাবো, কিন্তু নিজের পরিবারের সাথে থাকবো, পাশে থাকবো সারা জীবন। ছেলের এই কথা শুনে বিক্রমের মনে হলো যে তার গোটা যৌবনটা 1 সেকেন্ডের মধ্যে কেটে গেল, যেখানে ও পয়সা রোজগার ছাড়া কিছুই করেনি। সে না পেল স্ত্রীর সঙ্গ, না পেল বাচ্চাদের ভালোবাসা। এরপর আত্মগ্লানি হলে সে হাত জোর করে সবার কাছে ক্ষমা চায়, বিশেষ করে জ্যোতির কাছে। কিন্তু যে জ্যোতি একসময় অনেক কথা বলতে চাইতো, আজকে আর তার মুখে কোনো কথা নেই, শুধু চোখ দিয়ে জল বয়ে যাচ্ছিল। বৌমা, আজকে খাবারে কি বানিয়েছো? ও টিফিনটা প্যাক করে দিয়েছে, আমার লাঞ্চ ব্যাগও তৈরি। হ্যাঁ মা, কিছু বললে? আরে বৌমা, আমি জিজ্ঞেস করলাম যে খাবারে কি বানিয়েছো। মা, আজকে আমি সবার জন্য পোলাও বানিয়েছি, সকালেই বানালাম। কি, পোলাও? হে ভগবান, আবার ভাত রান্না করেছে। এই বৌমা তো আমাদেরকে ভাত খাইয়ে খাইয়ে মোটা বানিয়ে দেবে, আর প্রেশার সুগার সব হয়ে যাবে। ও আমার কথা শুনবে না। যাই, অনুভবকে গিয়ে বলি। এই বলে প্রমীলা দেবী অনুভবের কাছে যায়। এই কি বাবা, যবে থেকে এই বৌমা এসেছে তবে থেকে যে শুধু ভাতই খেতে হচ্ছে। ওকে বল না একটু রুটি বা পরোটা বানিয়ে দিতে। মা, ওই বেচারি অফিসের সাথে সাথে ঘরের কাজকর্মও তো করে, তাই যতটা সম্ভব করে দেয়। চুপ কর বেয়াদব, কোত্থেকে এসছে, শুধু বউর প্রশংসা করে। এই বলে উনি ওখান থেকে চলে যান। প্রমীলা দেবীর বৌমা রিয়া শিক্ষিত আর কর্মরত মহিলা ছিল। ব্যানার্জি বাবুদের প্রথম থেকেই শিক্ষিতা আর চাকরিরত বউই দরকার ছিল। ওর শ্বশুরবাড়িতে ও শাশুড়ি, শ্বশুর আর একটা ননদ ছিল। ননদ রিঙ্কি খুবই অলস ছিল। ও কখনো কোনো কাজে নিজের বৌদিকে সাহায্য করত না। তাই বাধ্য হয়ে রিয়া অফিস যাওয়ার সময় সকালবেলা সবার জন্য ভাতেরই কোনো আইটেম বানিয়ে দিত, যেমন পোলাও, ফ্রাইড রাইস, ডাল ভাত, খিচুড়ি। আর যা খেয়ে ওর শাশুড়ি খুব বিরক্ত হয়ে গিয়েছিল। যবে থেকে বৌদি এসেছে না, শুধু ভাতেরই নানা রকম আইটেম বানায়, দেখো না আমি কত মোটা হয়ে গেছি। তখনই ওদের এই কথা রিয়া শুনে নেয়। রিঙ্কি, তোমার মোটা হওয়া নিয়ে যদি এতই চিন্তা হয়, তাহলে নিজেই রুটি তরকারি বানিয়ে নাও না।
তাতে আমারও একটু হেল্প হয়ে যাবে। আর এমনিতেও তো তোমার কলেজের পড়াশোনা তো শেষ হয়ে গেছে। আর এমনিতেও তো তুমি সারাদিন ঘরে বসে টিভিই দেখো। রিঙ্কি খুবই অলস ছিল। সে সারাদিন বসে নয় টিভি দেখতো, নয় ফোন চালাতো। না ও না ওর মা কেউই রিয়াকে রান্নার কাজে সাহায্য করতো না। সন্ধ্যাবেলা রিয়া ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়ি ফিরলে, এসে গেছো বৌমা, আমার জন্য একটু চা বসিয়ে দাও না। আর বৌদি আমার জন্য কফি। রিয়া নিজের ব্যাগ রেখে রান্নাঘরে চলে যায় ওদের হুকুম তামিল করতে। আমি নিজের জন্য একটু চা বানিয়ে নিই, মাথাটা খুব যন্ত্রণা করছে। দুজনকে চা কফি দেওয়ার পর ও নিজেও চা খায়। এর পরের দিন সকালে তোমরা সবাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টের জন্য টেবিলে চলে এসো। হ্যাঁ বৌমা, এটা কি? মা, আজকে তোমাদের জন্য প্রস্তুত গরম গরম ফ্রাইড রাইস। হে রাম, আবার ভাত? মা, আজকে তো ফ্রাইড রাইস বানিয়েছি যাতে সবজি দেওয়া আছে, আপনি ওটাই খেয়ে নেবেন। আর এইভাবে আজও ওরা সকাল সকাল ভাতই খেলো। রিয়া, ব্রেকফাস্ট হয়ে গেলে চলো, আমি অফিসে যাওয়ার পথে তোমাকে ছেড়ে দেবো। ওরা দুজন অফিসে বেরিয়ে যায়। এই বৌদি না খুব অলস। ও ইচ্ছা করেই রোজ ভাত রান্না করে। বলো তো কেন? কেন রে মা? আসলে বৌদি কাজ থেকে বাঁচতে চায় আর ভাত রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবেই কিছুদিন সময় কেটে গেলে রিঙ্কির জন্য নিতিন নামে একটি ছেলের সম্বন্ধ আসে। এরপরে পাকা দেখা হয় আর দুই পরিবারেরই এই সম্বন্ধটা পছন্দ হয়। আর কদিনের মধ্যেই ওদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রিঙ্কি তার শ্বশুরবাড়ি চলে যায়। এরপর পরের দিন সকালে ও যখন নিজের প্রথম রান্নার জন্য রান্নাঘরে যায়। বৌমা, তুমি কিছু মিষ্টি আইটেম বানাও। প্রথম দিন নতুন বৌমা মিষ্টি বানালে খুব ভালো হয়। ঠিক আছে মা, এই বলে শাশুড়ি রান্নাঘর থেকে চলে যান। আর কিছুক্ষণের মধ্যে রিঙ্কি সবার জন্য মিষ্টি ভাত রান্না করে টেবিলে সার্ভ করে। এ কি বৌমা, আমি তো তোমাকে মিষ্টি কিছু বানাতে বলেছিলাম। হ্যাঁ মা, এই তো বানিয়ে দিলাম মিষ্টি ভাত। নতুন বৌমা এই প্রথম কিছু রান্না করলো, তাই সবাই কিছু না বলে চুপচাপ খেয়ে নিল। রিঙ্কি বৌমা, আজকে তোমার মামা আর মামি শাশুড়ি গ্রাম থেকে শহরে আসছেন একটা কাজে। তুমি ওদের জন্য কিছু একটা বানিয়ে দিও। ঠিক আছে মা। কিছুক্ষণ পর অতিথিরা বাড়িতে আসেন আর রিঙ্কি ওদের জন্য রায়তার সাথে পোলাও বানায়। পোলাও পোলাও। জানকী দেবী ওই সময় থেকে নিজের বৌমার ওপর বিরক্ত ছিলেন, কিন্তু মুখে কিছুই বললেন না। তারপরে সন্ধেবেলায়, বৌমা, অতিথিদের জন্য পোলাও কে বানায়? কেন মা, খেতেও তো সুস্বাদু আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এইভাবেই রিঙ্কি তার শ্বশুরবাড়িতে রোজই ভাতই বানাতো। কখনো ডাল ভাত, কখনো মিষ্টি ভাত, কখনো পোলাও, কখনো খিচুড়ি। আর রোজ ওইসব খেয়ে ওরা বিরক্ত হয়ে যায়। এ কি বৌমা, তুমি যবে থেকে এসছো তবে থেকে শুধু ভাত আর ভাত। তুমি আসার পর থেকে তো আমরা রুটি তরকারি মুখই দেখতে পেলাম না। তাতে কি হয়েছে মা, আমার বৌদি তো রোজ সকালে ভাতই রান্না করে। আর আমি কোথায় তোমাকে ঠান্ডা খাওয়াচ্ছি, আমি তো গরম বানিয়েই খাওয়াই, তাতেও সমস্যা। শোনো বৌমা, তুমি আমাদের ওপর কোনো উপকার করছো না। আর সত্যি করে বলো তো, তুমি রুটি তরকারি বানাতে পারো তো? আসলে মা, আমি না বৌদিকে শুধু ভাত রান্না করতেই দেখেছি, তাই আমিও ওটাই পারি। কিন্তু আমরা আর ভাত খেতে পারছি না। তোমার জন্য আমার মায়ের কোলেস্টেরল কতটা বেড়ে গেছে তুমি জানো? আমি আর এখন মায়ের স্বাস্থ্য নিয়ে রিস্ক নিতে পারবো না, তাই তুমি বাপের বাড়ি চলে যাও। এই কথা শুনে রিঙ্কি নিজের ভুলটা বুঝতে পারে আর ও সবার কাছে ক্ষমা চায়। কোনো ব্যাপার না বৌমা, আমি তোমাকে রান্না করা শেখাবো, ঠিক আছে? ওই দিনের পর থেকে রিঙ্কি অলসতা ছেড়ে দিল আর কিছুদিনের মধ্যেই রুটি তরকারি বানাতে শিখে গেল। আর এতে শ্বশুরবাড়ির সবাই খুব খুশি হলো। এরপরও বাপের বাড়িতে গেলে একদিন সন্ধেবেলায়, মারে বিশ্বাস কর, আর ভাত খেতে পারছি না। মা, আমি আজকে তোমাদের সবার জন্য রুটি তরকারি বানাচ্ছি। এরপর রিঙ্কি সবার জন্য রুটি তরকারি বানিয়ে রেডি করে দিল। এই দেখে ওর মা আর বৌদি তো অবাক হয়ে যায়। আজকে সূর্যটা কোন দিকে উঠল? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না বৌদি, এটা তো তোমার প্রতি আমার ভালোবাসা। তুমিও তো আমাদের জন্য এতদিন ধরে এত কিছু করছো। আর মা, বৌদি নিজের জন্য চাকরি করে না, এই সংসারে হাল ধরার জন্যই করে। তাই আমাদের উচিত বৌদিকে কাজে একটু সাহায্য করা, তাই না? এই শুনে রিয়ার চোখে জল এসে যায় আর ও নিজের ননদকে জড়িয়ে ধরে। আর রিয়ার শাশুড়িও নিজের ভুল বুঝতে পারে আর রিয়ার কাছে ক্ষমা চায়। ওই দিনের পর থেকে রিয়ার শাশুড়িও রিয়াকে রান্নার কাজে সাহায্য করতে থাকে। আর এখন থেকে ওদের বাড়িতে ভাতের পাশাপাশি রুটি তরকারিও হতে লাগলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ,
শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।